প্রথমেই সাবধান, গল্পটি শোনার পূর্বে বলি, যারা হৃদরোগের ঝুঁকি নিতে অনিচ্ছুক তারা ও কচি কাঁচারাও এই গল্পটি থেকে বিরত থাকুন। হিংসা, ক্রোধ এগুলি মানুষের মনের সম্পদ। মনের গহীনে এগুলি সঞ্চিত থাকে। প্রতিশোধ হচ্ছে তারই এক মিশ্রণ, যার ঋণ শোধ না হলে যুগ যুগ ধরে তা মিটিয়ে যেতে হয়। আজ আপনাদেরকে শোনাব প্রাপ্ত মনস্ক একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। শুভ্রদীপ হালদারের কলমে চন্দ্রমল্লিকা। গল্পটি ভালোভাবে উপভোগ করতে হেডফোন ব্যবহার আবশ্যক এবং সর্বোপরি নিজের দায়িত্বে শুনবেন। তাহলে শুরু হচ্ছে চন্দ্রমল্লিকা। পুকুর পাড়ে এই সময় বিশেষ কারোর আনাগোনা দেখা যায় না। খুব প্রয়োজন ছাড়া গ্রামের মানুষ কি আর সন্ধ্যের পর বাইরে বেরোবে? এখনও এই ধরনের গ্রামগুলোতে কুসংস্কার যথাযথভাবে নিজের দাপট নিয়ে বসে আছে। ধীরে ধীরে হয়তো শিক্ষার আলো পৌঁছলে ওই কুসংস্কার কিছুটা হলেও আকারে ক্ষুদ্র হয়ে আসবে। পুকুর পাড়ে একটি চাল বিছানো ছোট্ট মাচা রয়েছে। সেখানেই বসে চার বন্ধু মিলে আড্ডা দিচ্ছে। পরিষ্কার আকাশ থেকে কখন যে কালো মেঘের চাদরে ঢেকে নিয়েছে আকাশটাকে, সে বিষয়ে কেউ অবগত নয়। অমল কথাটা বলে সবার মাঝে। তা ভাই সমুদ্র, বলছি যে তোমার এই প্রেম সাগরে কবে জলপরীর দেখা পাবো বৎস? তার কথা শুনে বাকিদের মুখে হাসি খেলে যায়। তা যা বলেছিস ভাই অমল, আমাদের তো একটা হিলে হয়ে গেছে, কিন্তু বন্ধুটা সে আর কতদিন এভাবে একা থাকবে? তুই দিন দশেকের জন্য এখানে এসেছিস, তাই আমরা ভাবছি তোর বিয়েটা এর মধ্যেই সেরে ফেলি। আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি, কি বলিস তোরা? সকলেই সম্মতি জানায় বিপ্লবের কথায়। সমুদ্র এতক্ষণ চুপচাপ সব শুনছিল। এবার সে নীরবতা কাটিয়ে বলে উঠল, আমারও মন চায় বুঝলি, কিন্তু কি করব বল, উপায় নেই। কেন ভাইয়া, উপায় নেই কেন? তোর কি কোনো সমস্যা? মনের মতো মেয়ে কোথায় পাবো বলতো? এখনো তো কাউকে মনই দিতে পারলাম না। তাদের কথার মাঝে হঠাৎ আকাশের বুক চিরে এক ফালি বিদ্যুতের ঝলক চোখে পড়ে। ঠান্ডা বাতাসও বইতে শুরু করেছে। ভাই, আমাদের মনে হয় বাড়ি ফেরা উচিত। অনেকক্ষণ হলো বেরিয়েছি, জানি না বউটা একা ছেলে নিয়ে কি করছে। মা বাবা গিয়েছে মাসির বাড়ি, আসবে কাল সকাল হলে। হ্যাঁ ভাই, চল চল, এখনই না গেলে বৃষ্টি শুরু হলে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। বৃষ্টির আগেই যে যার বাড়ি রওনা দিল। আবার কাল সন্ধ্যায় তাড়াতাড়ি আসরে আসবে। সমুদ্রর মামার বাড়ি, মানে অমল, মধু ও বিপ্লবের সাথে আড্ডা, রোজ একবার করে গোটা গ্রাম ঘোরা এবং এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। সমুদ্র বাড়ি ফিরতে হাত মুখ ধুয়ে খেতে বসে। ইতিমধ্যে বৃষ্টিও দেখা দিয়েছে। প্রবল বেগে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে ধরণীর বুকে। মাটির সোদা গন্ধে ভরে উঠেছে আশপাশ। বারান্দায় মাধব সপরিবারে খেতে বসেছে। মাধব সমুদ্রর ছোট মামা। সে ভাতের প্রথম গ্রাস মুখে নিয়ে বলল, তা ভাগ্নে, অনেক তো লেখাপড়া হলো, এখন ভালো চাকরিও পেয়েছো, তাহলে একটি ভালো পাত্রী দেখবো কি এবার? তোমার মা কিন্তু আমাকে সব বলেছেন, এবার তোমাকে সংসারী হতে হবে, কি বলো লক্ষ্মী? লক্ষ্মী স্বামীর কানে কানে কিছু একটা বলে। আমি আর তোমার মামি মিলে একটি মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। ঠিক বলতে আমরা চাই তুমি তার সাথে কথা বলো,
তারপর না হয় বাকি কথা এগোবে। সমুদ্র একটু আগ্রহী হয়ে বলল, মেয়ে? কোন মেয়ে মামা? তুমি কার কথা বলছো? তোমার ছোটবেলার একমাত্র খেলার সাথী। আশা করি তোমার এ বিষয়ে আর কোনো আপত্তি থাকবে না। কাল যামিনী আসবে, তুমি কথা বলে নিও। সমুদ্র মনে মনে খুশি হলেও চেহারার মধ্যে তা প্রতিফলিত হয়নি। সে চুপচাপ খেয়ে ঘুমোতে চলে যায়। বিছানায় শুয়ে তার মনে পড়ে ছোটবেলায় যখন সে এই গ্রামে আসতো, তার খেলার সঙ্গী ছিল যামিনী। সারাদিন তারা একসাথে সময় কাটাতো। কিন্তু এখন কি যামিনীর সেই সব স্মৃতি মনে আছে? তার মনে কি সমুদ্রের জন্য জায়গা আছে, নাকি সেখানে অন্য কারো স্থান? কাল দেখা হলে সমুদ্র সব জিজ্ঞেস করবে তাকে। এখন মাঝরাত। বৃষ্টির বেগ এখন খানিকটা কমে গেছে। ভিজে সপসপ করছে এই পৃথিবী। সবুজ গাছগুলো নতুন প্রাণ পেয়েছে আজ। বেশ লাগছে তাদের ওই শ্যামল মুখগুলি। একটা গুনগুন শব্দ, না ঠিক শব্দ নয়, বরং একটা গানের সুর ভেসে আসছে। সমুদ্রের ঘুম বরাবরই এরকমই, ক্ষীণ শব্দেও তা ভাঙতে সময় নেয় না। বিছানায় উঠে বসে সে। এত রাত্রে এই পাড়া গায়ে গান কে করবে? হয়তো এটা তার মনের ভুল। সে এটা ভেবে শুতে যাবে, ঠিক তখনই পুনরায় সেই সুর শুনতে পায় সে। চোখে ঘোর অনুভব হয় তার। নিজের শরীরটাও যেন অন্য কেউ পরিচালনা করছে। আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে সে বেরিয়ে যায়। এই মধ্যরাতে জল কাদা পেরিয়ে সে হেঁটে চলে। মাঝে মাঝে বৃষ্টির জল তার শরীর ছুঁয়ে গেলে শিহরণ খেলে যায়। ওই সুর বহুদিনের চেনা লাগে তার। এক পা দু পা করে সমুদ্র পৌঁছে যায় সেখানে, যেই স্থানের ছায়াও নাকি এ গ্রামের লোক মারাই না দিনের আলোয়। প্রাচীন প্রচলিত আছে যে এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করে তার একটি চিহ্নও নাকি আর খুঁজে পাওয়া যায় না। জমিদার দিগ্জয় প্রায় 100 বছর পূর্বে নিজের হবু স্ত্রীর জন্য এই প্রাসাদরূপী বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। এখনো সেই আভিজাত্যের ছাপ রয়েছে বাড়িটির দেওয়ালগলিতে। সমুদ্র পুরনো ফটকটিতে একটি ধাক্কা দিতে তা খুলে যায়। ভিতরে অনেক বড় আকারের আগাছা জন্মেছে। ঘন কালো অন্ধকারে কিছু দেখার জো নেই। কয়েকটি বাদুড় সমুদ্রকে চমকে দিয়ে উড়ে বেরিয়ে যায়। বাড়িতে প্রবেশের মূল ফটকটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তখনই সমুদ্র নিজের ঘোর কাটিয়ে ওঠে। আমি কোথায় এসে পড়লাম? আমি তো বিছানায় ঘুমিয়েছিলাম। হঠাৎ করে একটা সুর, একটা মিষ্টি গন্ধে সমুদ্রের চারিপাশ ভরে ওঠে। কিসের গন্ধ এটা? এটা তো কোনো ফুল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো নিশ্চিত চন্দ্রমল্লিকার সুগন্ধ। কিন্তু এত বছরের একটি পুরনো ধ্বংসাবশেষরূপী রাজবাড়িতে ফুলের গন্ধ কিভাবে? সেই সুর সমুদ্রের কানে আসে। সে দেখে দোতলা থেকে তা ভেসে আসছে। সমুদ্র মাকড়সার জাল ছিঁড়ে আগাছার ভিতর দিয়ে সিঁড়ির দিকে যায়। সিঁড়ির পুরনো ভগ্ন ধাপগুলি দিয়ে ধীর পায়ে উপরে ওঠে। সমুদ্র দোতলায় উঠে চমকে যায়। দোতলাটা এত পরিষ্কার দেখাচ্ছে কি করে? বাড়িটা দেখে যা মনে হলো বহু বছর ধরে এখানে কেউ আসে না। তাহলে পরিষ্কার কিভাবে? নিচের তলাটায় চারিদিকে আগাছায় ভর্তি, মাকড়সার জাল, বাদুড়, কিন্তু ওপরে সম্পূর্ণ বিপরীত। সমুদ্রের সব তালগোল পাকিয়ে যায়।
কি দেখছে কি শুনছে কিছুই সে বুঝতে পারে না। এগুলো কি আদৌ সত্যি ঘটছে তার চোখের সামনে, নাকি সবটাই তার মনের ভুল? এগুলো কি শুধুই ভ্রম, তাছাড়া আর কিছুই নয়? সমুদ্র দেখে উপরতলাটা অনেকটা বিস্তৃত, অনেকগুলো ঘর রয়েছে সেখানে। এটা তো স্বাভাবিক, এত বড় একটা রাজপ্রাসাদের মতো জমিদার বাড়ি, তা যে ভিতর থেকে এমনটাই হবে সেটা অস্বাভাবিক কিছু নয়। সমুদ্র ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়। একদম শেষে যে ঘরটা রয়েছে সেখান থেকে ক্ষীণ আলো বেরোচ্ছে। সমুদ্র মোটেও ভীতু প্রকৃতির ছেলে নয়, বরাবরই সে সাহসী প্রকৃতির। কিন্তু এখন তার কেন জানি না বুকটা কেঁপে উঠছে, এক অজানা ভয় তাকে গ্রাস করেছে। শেষ ঘরটার সামনে গিয়ে দাঁড়ায় সমুদ্র। পুরনো দরজাটি খুব স্বল্প পরিমাণে খোলা, ভিতর থেকে ক্ষীণ হলুদ আভা ছড়িয়ে পড়েছে বাইরে। সমুদ্র একটু চোখ লাগিয়ে দেখার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে। হঠাৎই তাকে চমকে দিয়ে দরজাটা বিকট একটা শব্দে খুলে যায়। সমুদ্রের মনে হয় কেউ তাকে পিছন থেকে ধাক্কা দেয় এবং সে ছিটকে গিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। সমুদ্র মুখ তুলে চেয়ে দেখে ঘরে তো কেউ নেই। তবে গানের সুর, ফুলের সুগন্ধ, এইসব কি সমুদ্রের ভ্রম? সমুদ্র অবশ্য অনেক ভৌতিক গল্প পড়েছে, যেগুলোতে উল্লেখ আছে যেসব স্থানে ভূত প্রেত পিশাচদের বাস হয় সেই সব স্থানে এ জাতীয় গন্ধ পাওয়া যায়। তবে কি এখানেও তেমন কিছু আছে? সমুদ্র অনুভব করে কেউ যেন তার পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। সেটা যত্ন সহকারে বন্ধ করে দিল। আবারও সেই সুবাস এসে ঝাপটা দেয় সমুদ্রের নাকে। এখন ঠিক তার পেছনে কারোর উপস্থিতি সে টের পায়। নুপুরের ছমছম শব্দে কাঁটা দিয়ে ওঠে তার পুরো শরীর জুড়ে। একটা মেয়েলি কণ্ঠ তাকে বলে, কি হলো বৈভব? তুমি তুমি ঠিক আছো তো? এখানে আসার পথে তোমাকে কেউ দেখে ফেলেনি তো? সমুদ্র উঠে পিছনে ফিরে দেখে এক যুবতী তার খুব নিকটে এসে দাঁড়িয়েছে। কি রূপ, কি লাবণ্য! যৌবনে প্রথম পদার্পণ করা ফুলের মতো শোভা তার সারা শরীর জুড়ে। কোনো পুরুষ নিজের অজান্তেই তার প্রতি দুর্বল হয়ে পড়বে। সমুদ্রর দু চোখ আজ অনেক কিছু বলতে চায়, কিন্তু সে সকল ভাষা হারিয়ে ফেলেছে ওই যুবতীকে দেখে। সমুদ্রের চোখ যে তার থেকে সরছে না, এটা ওই যুবতী বেশ ভালোই বুঝতে পেরেছে। কিন্তু কিছু না জানার ভঙ্গি করে সে বলল, কি গো, এমন করে কি দেখছো? তুমি তো এর আগেও বহুবার আমায় দেখেছো, ছুঁয়েছো। তোমার কি কিছুই মনে নেই? কে তুমি? আর আমি এখানে বা কেন এলাম? আর তুমি কি ওই গানটা তুমিই গাইছিলে? যুবতী মৃদু হেসে ফেলে। সমুদ্রের হাতটা টেনে নিয়ে তাকে বিছানায় বসায়। সে কয়েকটা ছবি নিয়ে আসে। দেখো তো, এগুলো দেখে কিছু মনে পড়ে কি? যুবতী সমুদ্রের দিকে কয়েকটি ছবি এগিয়ে দেয়। ছবিগুলো ভালো করে দেখে সমুদ্র একটু হকচকিয়ে যায়। এ কি, এগুলো যে তার ছবি, আর তার সাথে ছবিতে থাকা যুবতী এখন তার পাশে বসে। কি ব্যাপার? সে তো এই যুবতীকে চেনে পর্যন্ত না। তবে এই ছবিগুলো কি করে, কখন সে তুলল? ছবিগুলো দেখে তো বহুদিনের মনে হচ্ছে। তবে আশ্চর্যের যে ছবিগুলো এখনো নতুন, অক্ষত কিভাবে থাকতে পারে, তাও আবার এরকম একটা ধ্বংসস্তূপের মধ্যে। সমুদ্র কি জেগে আছে নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তা বুঝতে পারে না। যুবতীর মৃদু ঠেলায় সে ঘোর কাটিয়ে বলে, কে তুমি? কি তোমার পরিচয়? আর আমি তোমার সাথে ছবিতে কিভাবে? মেয়েটি কেঁদে ফেলে।
জড়িয়ে ধরে সমুদ্রকে। তোমার আমার এই সম্পর্ক যে যুগ যুগ ধরে জীবিত। আমি আমি তোমার চন্দ্রমল্লিকা। বৈভব, বৈভব, তুমি এখনো কিছু মনে করতে পারোনি? এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পায় সমুদ্র। মনের মধ্যে তার যেন ঢেউ উথাল পাথাল করে ওঠে। সমুদ্র বুঝতে পারে না যে কি করবে। তার হাত দুটো নিজের অজান্তেই জড়িয়ে নেয় চন্দ্রমল্লিকাকে তার বাহু ডোরে। কিছুক্ষণ তারা একে অপরকে এভাবেই জড়িয়ে বসে থাকে। বাইরে বৃষ্টির দাপট আবার বেড়েছে। মনে হয় না আজ রাতে আর বৃষ্টি থামবে। সমুদ্র তাকে একটু শান্ত করে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার সমস্ত কথা শুনবো, তবে এখন কান্না থামাও। তোমাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগছে না। চন্দ্রমল্লিকা কান্না থামিয়ে দেয়। তাদের মধ্যে এখন দূরত্ব বলতে কিছুই নেই। চন্দ্রমল্লিকা শান্ত দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্রের চোখের গভীরতা সে মাপতে ব্যস্ত। সমুদ্রের কেমন যেন একটা ঘোর অনুভব হতে থাকে। ধীরে ধীরে সে নিজের ঠোঁট দুটি এগিয়ে নিয়ে যায় চন্দ্রমল্লিকার ঠোঁটের দিকে। তার মধ্যে এখন ঠিক ভুল দিক বিদিক কোনো জ্ঞান অবশিষ্ট নেই। এখন সে শুধু এক নেশার মধ্যে আবদ্ধ, চন্দ্রমল্লিকার নেশা। চন্দ্রমল্লিকা তাকে মৃদু ঠেলা দিয়ে পালঙ্কের উপর ফেলে দেয়। এত কিছুর মধ্যেও সমুদ্র একবারও এটা খেয়াল করল না যে ঘরের অবস্থার পরিবর্তন ঘটেছে। এখন আর কোনো ধ্বংসস্তূপ নেই, যেন কোনো রাজপ্রাসাদের ঘরে সে রয়েছে। ঝাঁ চকচকে চারিদিক, দামি দামি আসবাবপত্রে ঠাসা। সমুদ্রের মাথার দিকে যে দেওয়ালটি, সেখানে দুটি ছবি ঝোলানো রয়েছে। এই পরিবর্তনগুলো সমুদ্রের চোখে পড়ে না। এখন সে এক অপার্থিব ঘোরে রয়েছে। চন্দ্রমল্লিকা ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে যায়। খানিকটা অভিমানী কণ্ঠে সে বলে, এতগুলো বছর তোমাকে নিজের করে পাইনি। আজ শুধু তুমি আর আমি, আর কেউ নেই, কেউ নেই এখানে। এখন থেকে আমি তোমার, তুমি আমার। প্রচণ্ড আনন্দের সহিত সে খিলখিল করে হেসে ওঠে। সমুদ্রের শরীরটা ধীরে ধীরে উত্তপ্ততার চরম পর্যায়ে চলে যাচ্ছে। সে নিজেই দুহাত দিয়ে চন্দ্রমল্লিকার মুখটা নিজের মুখের কাছে নিয়ে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছুক্ষণ সে নিজের ঠোঁটের সাথে চন্দ্রমল্লিকার ঠোঁট বুলোতে থাকে। গোলাপের পাপড়ির মতো পাতলা দুটো লালচে ঠোঁট। সেই ঠোঁটের মিষ্টত্বের স্বাদ পেতে যে কোনো পুরুষই বেকাবু হয়ে পড়বে। সমুদ্র উঠে চন্দ্রমল্লিকাকে তার উপর থেকে সরিয়ে নিজ স্থানে শুয়ে দেয়। তারপর পুনরায় তার চোখে মুখে চুম্বন করতে শুরু করে। সমুদ্রের এরকম পাগলামিতে চন্দ্রমল্লিকা পরম তৃপ্তি অনুভব করে। চন্দ্রমল্লিকা মৃদু কণ্ঠে বলে, আমি আমি তোমার সাথে প্রেমের সুধা পান করতে চাই। তুমি এভাবেই প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, প্রতিক্ষণ আমাকে ভালোবাসা দিও। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসবো। বাইরে ঝড় বৃষ্টির প্রচণ্ড দাবদাহের বিন্দুমাত্র প্রভাব তাদের সুন্দর মুহূর্তকে ব্যাহত করতে পারে না। আজ মিলন দুটি মানুষের নয়, দুটি আত্মার, দুটি মনের। সকালটা ঠিক কখন হয়েছে বোঝা যায়নি। সমুদ্র ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করে ওই ঘরের পালঙ্কের উপর অর্ধ অনাবৃত অবস্থায়। ধুরমুর করে সে বিছানায় উঠে বসে। মনে করতে থাকে গত রাত্রে কি কি ঘটেছিল তার সাথে। সে এখানেই বা কিভাবে এলো, কেনই বা এলো। সে পাশ ফিরে দেখে চন্দ্রমল্লিকা নেই। কিন্তু গত রাত্রে চন্দ্রমল্লিকা তো তার পাশেই শুয়েছিল, তাকে জড়িয়ে। তবে এখন সে কোথায়? সমুদ্র বেশি কিছু না ভেবে
তাড়াতাড়ি নিজের জামা প্যান্ট পরে বেরিয়ে পড়ে বাড়ির দিকে। পথে আসতে আসতে তার দেখা হলো বিপ্লবের সাথে। বিপ্লব বাজারে মাছ বিক্রি করে বাড়ির দিকে ফিরছিল। সমুদ্রকে দেখে বিপ্লব জিজ্ঞাসা করল, কিরে ভাই, তুই এখন নদীর থেকে কোথায় গিয়েছিলিস? সমুদ্র মনের মধ্যে সবটা গুছিয়ে নিয়ে বিপ্লবকে উত্তর দেয়, আরে ভাই, কোথাও না রে, ওই আসলে একটু ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিলাম, তাই গোটা গ্রামটা ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেল। বিপ্লব একগাল হেসে বলল, তা বেশ ভালো কথা, ভোরবেলা একটু হাঁটা ভালো। তোর তো আবার শহরের দিকে এরকম না, যে দুদিন গ্রামে আছিস গ্রামের বিশুদ্ধ বাতাস ভালো করে নিয়ে নে শরীরে। আর একটা কথা, তোর মামাকে দেখলাম বাজার থেকে একটা বড় মাছ নিয়ে গেল। আমি তাকে একটা বড় রুই মাছ দিয়েছি, খেয়ে দেখিস, ভালো স্বাদ হবে মাছটার। তোদের বাড়ি কেউ আসবে আজ? সমুদ্র বিপ্লবের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এবার মনে হয় তোর ভাই একা থেকে দোকা হবে। তোর ভাইয়ের বিয়ের বন্দোবস্ত করছে মামা। বিপ্লব একগাল হেসে বলল, আরে তা তো বেশ ভালো কথা, তো পাত্রী কে শুনি? সমুদ্রের মুখে হাসি খেলে যায়। হাসি দেখে বিপ্লব খানিকটা আন্দাজ করতে পারে। আমি যা ভাবছি সেটাই কি? যামিনী কি তাহলে তোর হবু স্ত্রী? সমুদ্র বিপ্লবের একগালে চুমু খেয়ে বলে, ও গুরু, তুমি কি আন্দাজ করেছো মায়েরি? সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। ঠিক আছে ভাই, তাহলে এখন যাই, আবার সন্ধেবেলা আড্ডা মারতে আসতে হবে তো, তখন না হয় সবটা জানবো তোর থেকে। তাকে বিদায় জানিয়ে সমুদ্র বাড়ির দিকে এগিয়ে যায়। তবে বাড়ি যেতে যেতে সমুদ্রের মাথায় গত রাতে ঘটে যাওয়া সেই সুন্দর মুহূর্তের কথাগুলি ভাসতে থাকে। এই প্রথম সে কোনো মেয়ের এতটা কাছাকাছি এসেছে, ভালোবেসেছে তাকে। নিজের অজান্তেই সমুদ্রের ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি খেলে যায়। বাড়ি পৌঁছে সমুদ্র দেখে বাড়িতে কয়েকজন এসেছে। সমুদ্রকে দেখে ওর মামা বলেন, কি রে ভাগ্নে, এতক্ষণ ছিলিস কোথায়? তোকে তো সেই ঘুম থেকে উঠে খুঁজছি আমরা সকলে। তুই কি কোথাও বেরিয়েছিলিস নাকি? সমুদ্র একটু ইতস্তত করে বলে, না মামা, আমি আসলে একটু ভোরবেলার দিকে হাঁটতে বেরিয়েছিলাম, গোটা গ্রামটা ঘুরে দেখতেই একটু দেরি হয়ে গেল আর কি। সে ঠিক আছে, আয় আয় এদিকে আয়, পরিচয় করিয়ে দিই তোর সঙ্গে। সমুদ্র দেখে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা এবং একটি যুবতী মেয়ে। সমুদ্রের মামা যুবতীর দিকে নির্দেশ করে বলেন, ওই যে দেখছিস, ওই মেয়েটি হলো যামিনী। ছোটবেলায় একসঙ্গে কত খেলা করেছিস, কত সময় কাটিয়েছিস তোরা, মনে পড়ে তোর? সমুদ্রের চোখ দুটো যেন আটকে যায় যামিনীর প্রতি। যামিনী এতক্ষণ মাটির দিকে চোখ নামিয়ে রেখেছিল, কিন্তু এখন সে চোখ তুলে তাকিয়েছে সমুদ্রের দিকে। একটা শীতল স্রোত সমুদ্রের শির দাঁড়াবে নিচে নেমে যায়। কি মায়াবী এই দুই চোখ, নিষ্পলক তার চাহনি, ফর্সা ছিপছিপে মেদহীন চেহারা, সাথে লাল টুকটুকে একটি শাড়ি, বেশ মানিয়েছে তাকে। সমুদ্রের মামা তাকে কানে কানে বলেন, এই রে ভাগ্নে, এখন এই অবস্থা, তাহলে বিয়ের পর কি করবি? সমুদ্র ফিস ফিস করে বলে, আহ মামা, তুমি পারো না বটে। হরেনবাবু বললেন, আজ ছেলে মেয়ে না হয় একা নিজেদের মধ্যে কথা বলুক, আজকালকার ছেলে মেয়ে আমাদের সামনে বলতে লজ্জা পাবে। সমুদ্রের মামা তার কথায় সাই দেয়। হ্যাঁ বেআই মশাই, আপনি ঠিকই বলেছেন। সমুদ্র, যা তোরা, তুই ওকে নিজের ঘরে নিয়ে যা। সমুদ্র ঘরের দিকে গেলে যামিনীও তার পিছু পিছু ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ ঘরে বসেছিল। সমুদ্রই প্রথম নীরবতা কাটিয়ে বলে ওঠে,
তোমার কিছু মনে পড়ে? আমরা ছোটবেলায় একসঙ্গে কত খেলেছি, ঘুরেছি, ফিরেছি। যামিনী ঘাড় নাড়ায়। সমুদ্র আবারও তাকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা মা আমার সঙ্গে তোমার বিয়ে দিতে চায়, এতে তোমার সম্পূর্ণ মত রয়েছে তো? মানে ওরা কি তোমায় জোর করছে? আচ্ছা, যদি তুমি চাও নির্দ্বিধায় বলতে পারো আমায়, আমি কিছু মনে করব না। বলো, তুমি কি চাও আমায় বিয়ে করতে? যামিনী তার দিক থেকে চোখ নামিয়ে নেয়। কি হলো, কিছু বললে না যে? তুমি কি চাও আমায় বিয়ে করতে? হ্যাঁ, আমি রাজি আছি তোমাকে বিয়ে করতে। তবে আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ, বলো না কি বলতে চাও, নির্দ্বিধায় বলতে পারো আমায়। যামিনী চোখ নামিয়ে রেখেই বলল কথাটা। আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি কিছু। যদি তুমি কিছু মনে করো, আমাদের ছোটবেলার বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে আমি সব সময় মনে প্রাণে তোমাকেই চেয়ে এসেছি। ছোটবেলায় যখন আমরা বড়বউ খেলতাম, সেই তখন থেকেই আমি তোমাকে চেয়েছি। কিন্তু কোথাও না কোথাও একটা ভয় আমার কাজ করতো যে তোমাকে যদি আমি কথাটা বলি তাহলে তুমি কি ভাববে আমাকে নিয়ে। তুমি শহরে থাকা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে, আর আমি অজপাড়া গায়ের অশিক্ষিত চাষির মেয়ে। সমুদ্র তার মুখে আঙুল দেয়। আর একটাও কথা নয়। তুমি কি করে ভাবলে আমি তোমার সম্বন্ধে এরকম ভাবব? ছোট থেকে আমিও তোমাকে মনে প্রাণে চেয়েছি, কিন্তু কখনো সে কথা সাহস করে তোমাকে বলতে পারিনি। ঠিক এই ভয়টাই আমায় চেপে রেখেছিল। তুমি কি ভাববে আমাকে সেই নিয়ে? বাকি থাকলো গরিব ধনীর বিষয়। ভালোবাসায় গরিব ধনী হয় না, শিক্ষিত অশিক্ষিত হয় না। ভালোবাসা মানে হলো শুধু দুটি মনের মিলন, তাছাড়া আর কিচ্ছু নয়। সকল পরিস্থিতিতে যে মানিয়ে নিতে পারে সেই হচ্ছে ভালোবাসার যোগ্য। তুমি কি পারবে সকল পরিস্থিতিতে আমার পাশে থাকতে, মানিয়ে নিতে আমার সাথে? বলো। হ্যাঁ, আমি পারবো তোমার মনের মতো হতে। দুজন দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সমুদ্রের বুকে যেন এক উষ্ণ পরশ ধাক্কা দেয়। শেষ পর্যন্ত সে তার প্রিয় মানুষটাকে মনের কথা বলতে পেরেছে, সে যেভাবেই হোক না কেন। মাধব যামিনীর বাবাকে উদ্দেশ্য করে বললেন, তাহলে বেআই মশাই, দিনক্ষণ ঠিক করা হোক। ছেলে মেয়ে যখন রাজি, তাহলে দেরি করে লাভ নেই। বলতে বলতে পাঁচু ঠাকুর এসে হাজির। মাধব তাকে দেখে অবাক হন। আরে ঠাকুরমশাই, আপনি? আপনাকে তো আমরা খবরই দেইনি। পাঁচু ঠাকুর হেসে বললেন, ওহে মাধব, তুমি খবর দাওনি তো কি হয়েছে? তোমার বেয়াই মশাই হরেন তো আমাকে খবর দিয়েছে। হরেনবাবু পাঁচু ঠাকুরকে বললেন, আর ঠাকুর মশাই, দেরি না করে দিনক্ষণ ঠিক করে ফেলুন। দেখুন, একটা ভালো দিন এ মাসের মধ্যেই। ঠাকুর মশাই বারান্দায় গুছিয়ে বসে পঞ্জিকা থেকে একটা দিন খুঁজতে লাগলেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা দিন পাওয়া গেল। তবে দিনটা একটু তাড়াতাড়ি, সামনের সোমবার। এছাড়া এখন আর দিন নেই। হরেন আর মাধব একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো। হরেনবাবু বললেন, আপনার কি কোনো অসুবিধে আছে? মাধববাবু একগাল হেসে বললেন, আমার কোনো অসুবিধা নেই। আপনার যদি না থাকে, আমার নেই। তাহলে বিয়ের বন্দোবস্ত শুরু করা হোক। এই নিন, মিষ্টি খান একটা। উনি মাধববাবুর মুখে একটা মিষ্টি দিয়ে দেন। ঠাকুর মশাই, আপনিও একটা মিষ্টি খান। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে, সোমবার। ধুমধাম করে সমুদ্র আর যামিনীর বিবাহ সম্পন্ন হয়। খাওয়া দাওয়া গান বাজনায় ভরে ওঠে গোটা গ্রাম। বিয়েতে গোটা গ্রামের লোক খাইয়েছে সমুদ্রের মামা। সেই রাতের পর আরো দুদিন চন্দ্রমল্লিকার সাথে রাত কাটিয়েছে সমুদ্র, সেই পুরনো জমিদার বাড়িতে, তাদের সেই ঘরে। আজ শুক্রবার। যথারীতি সমুদ্রকে আজ শহরে ফিরতে হবে।
দেখতে দেখতে তার মামার বাড়িতে ছুটিতে আসার 10 দিন কেটে গিয়েছে। এখন তাকে বাড়ি ফিরতে হবে। তার অফিসের প্রচুর কাজ রয়েছে। সমুদ্র সকাল সকাল ব্যাগপত্র নিয়ে যামিনীকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার সময় মামাকে বলে গিয়েছে যে শহরের দিকে অফিসের চাপ খানিক কম হলে আবার কয়েকদিনের জন্য গ্রামে ঘুরতে আসবে যামিনীকে নিয়ে। সমুদ্রের বাড়ির লোক যামিনীকে পেয়ে খুব খুশি। বাড়ির সকলেই যামিনীর প্রশংসায় আত্মহারা। ছোট থেকে গ্রামে বড় হয়ে ওঠা, গ্রামের খালবিল পরিবেশ, সেখানকার বিশুদ্ধ হাওয়া, মাটির ঘর, এই সব কিছু ছেড়ে শহরে এসে মানিয়ে নিতে কিছুটা সময় অবশ্য লাগবে। রাত তখন প্রায় 9টা। কিছুক্ষণ আগে সমুদ্র ফোন করে জানিয়ে দিয়েছিল যে তার আজ বাড়ি ফিরতে কিছুটা দেরি হবে। অফিসে আজ কাজের প্রচণ্ড চাপ। যামিনীকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলেছিল, কিন্তু যামিনী তার কথা না শুনে না খেয়েই তার জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে কখন যামিনীর চোখ লেগে যায় তা সে নিজেও বুঝতে পারেনি। সে শুয়ে পড়ে বিছানাতে। হঠাৎ ঘুমটা ছ্যাঁত করে ভেঙে যায়। সে উঠে বসে। তার মনে হয় একটা গরম নিঃশ্বাস তার মুখের ওপর পড়ছে। তবে ঘরে তো এখন কেউ নেই। বাড়ির সবাই তো ঘুমোচ্ছে, আর সমুদ্রও বাড়িতে নেই। তাহলে যামিনী নিজের মনের ভুল ভেবে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু না, এবার একটা নুপুরের শব্দ, রিনি ঝিনি শব্দ ভেসে আসছে তার কানে। ঘরে তো সে ছাড়া আর কেউ নেই, এমনকি তার পায়েও নুপুর নেই। তবে এই নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে? যামিনী বিছানা ছেড়ে ঘরের চারিদিকে একবার ঘুরে দেখে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা। না, গোটা ঘর তন্ন তন্ন করে সে খুঁজে দেখে, কিন্তু তাও সে কারোর অস্তিত্ব টের পায় না সেখানে। এসব মনে হয় তার সারাদিনের ক্লান্তির প্রভাব। তার এখন বিশ্রামের প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যাবে। ঘুমানোর উদ্দেশ্যে যামিনী বিছানার দিকে ঘুরতে যাবে, এমন সময় সে অনুভব করে তার কোমরের উপর দুটো ঠান্ডা হাত। ভয়ে সে চিৎকার করে ওঠে, কে কে ওখানে? কে এমন করছে? সামনে এসো, সামনে এসো বলছি। সাহস থাকলে আমার সামনে এসো। খিল খিল করে কেউ যেন হেসে ওঠে। তারপর প্রচণ্ড একটা ধাক্কায় যামিনীকে ঠেলে ফেলে দেয় বিছানার উপর। যামিনী কিছু বুঝে উঠবার আগেই তার মনে হয় কেউ যেন তার উপর চেপে বসেছে। সে চাইছে তাকে সরিয়ে দিতে, ফেলে দিতে তার উপর থেকে, কিন্তু পারছে না। তার হাত পাগুলো অকেজো হয়ে গেছে। সে চাইলেও আর নাড়াতে পারছে না সেগুলো। একটা অদৃশ্য হাত তার গলা টিপে ধরেছে। সেই অদৃশ্য হাতের চাপে যামিনীর গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু বেরোচ্ছে গোঙানি, প্রচণ্ড গোঙানি। তার এই করুণ অবস্থা দেখে কেউ যেন আবারও খিলখিল করে হেসে ওঠে। এবার একটা কণ্ঠ শুনতে পায় যামিনী, একটা মেয়েলি কণ্ঠ। ফ্যাস ফ্যাসে গলায় কেউ যেন বলে ওঠে, কিরে, তুই কি ভাবলি যে বৈভবের সাথে সুখে সংসার করবি? কোনোদিন না, তা আমি কোনো দিন হতে দেব না। বৈভব শুধু আমার, শুধু আমার, আর কারণ নয়। আর যে ওকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে তার পরিণতি ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। কিছুক্ষণ সেই অদৃশ্য ব্যক্তির সাথে ধস্তাধস্তির পর যামিনী জ্ঞান হারায়। তখন প্রায় রাত 12:30। এতটা লেট সমুদ্রের কখনো হয় না।
আজ অফিসে নতুন প্রজেক্ট নিয়ে মিটিং করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল। যামিনী তাকে অফিস যাবার সময় বারবার করে বলে দিয়েছিল তাড়াতাড়ি ফিরতে, কিন্তু তার হলো কোথায়? ও নিশ্চয়ই না খেয়ে অভিমান করে বসে আছে। সমুদ্রের মাথায় এই সবই ঘুরছিল। তখনই সে হঠাৎ গাড়ির ব্রেকটা জোরে কষে। সে সামনে তাকিয়ে দেখে, কই কেউ নেই তো। তবে এখনই তো সে দেখল কেউ রাস্তার মাঝে বসে আছে। উফ, সারাদিনের এত চাপ, তার উপর এইসব আর নেওয়া যাচ্ছে না। সমুদ্র আবার গাড়ি স্টার্ট করে। তার এখন বাড়ি ফেরা বেশি জরুরি। কি একটা ভেবে সমুদ্র কল করে যামিনীকে। দুবার ফুল রিং হয়ে কলটা কেটে যায়। সমুদ্র ভাবে যামিনী বোধহয় ঘুমিয়ে পড়েছে। রাতও তো অনেকটা হলো। বাড়ি ফিরতে ফিরতে সমুদ্রের প্রায় রাত 1টা। সে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটা প্লেটে খাবার নিয়ে যায় ওপরে। ঘরের সামনে গিয়ে সমুদ্র খেয়াল করে দরজাটা সম্পূর্ণ খোলা অবস্থায়, এবং আরেকটা জিনিস যেটা তাকে ভাবায়, ওই একই সুগন্ধ যেটা সে পেত কালীপুরের ওই পুরনো জমিদার বাড়িতে। যখনই চন্দ্রমল্লিকা তার আশেপাশে থাকে তখনই এমন সুগন্ধ সে অনুভব করে। সমুদ্র ঘরে গিয়ে যা দেখে তা সে ভাবতেও পারে না। সে দেখে যামিনী মেঝেতে লুটিয়ে পড়ে আছে। ঘরের আসবাবপত্র সব যেন কোনো ঝড় এসে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিয়েছে। সমুদ্র দ্রুত যামিনীকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর তার চোখে মুখে জল দেয়। সমুদ্র কাঁপা কাঁপা গলায় বলে, যামিনী, যামিনী চোখ খোলো, চোখ খোলো যামিনী। তোমার কি শরীর খারাপ? এভাবে মেঝেতে পড়েছিলে কেন? যামিনী ধীরে ধীরে চোখ মেলে তাকায়। অস্ফুট স্বরে সে বলে, সমুদ্র, সমুদ্র, সমুদ্র তুমি এসেছো? সমুদ্র দেখে তার চোখের কোণে জল। সে উঠে সমুদ্রকে জড়িয়ে ধরে। সমুদ্র তাকে সান্ত্বনা দেয়। কি হলো? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো? যামিনী কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন আমার চোখটা লেগে যায় আমি বুঝতেই পারিনি। হঠাৎ ঘুমটা ভাঙে একটা নুপুরের শব্দে। আমি আমার শরীরের দুটো শীতল হাতে স্পর্শও পেয়েছি। এমনকি সে আমার গলা টিপে ধরেছিল। আমি প্রচণ্ড যন্ত্রণা ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলি। সমুদ্রের মুখভঙ্গি দেখে যামিনী মনে করে সমুদ্র বোধহয় তার কথাগুলো আজগুবি বা বানানো ভাবছে। তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো না, তাই না? তুমি ভাবছো আমি সব বানিয়ে বানিয়ে বলছি। আমাকে একটা বার বিশ্বাস করো। আমি সব সত্যি বলছি সমুদ্র, আমি সব সত্যি বলছি। সমুদ্র এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। সত্যিই তো? তুমি তোমার গলাটা লক্ষ্য করেছো তো? সমুদ্র একটা আয়না নিয়ে যামিনীর সামনে ধরে। তুমি নিজেই দেখে নাও। যামিনী আয়নাতে দেখে তার গলাতে কারোর হাতের ছাপ বসে গিয়েছে। যামিনীর বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। দুজনের গলা দিয়ে রাতে আর কোনো খাবার নামল না। সমুদ্র বেশ অবাক হয় এই ঘটনায়। এটা মোটেও কোনো বানানো বিষয় নয়। যামিনীর চোখে সে প্রচণ্ড ভয় দেখতে পেয়েছে। এরপর প্রায় সপ্তাহখানেক একই রকম চলল। এভাবে তো আর বেশি দিন চলতে পারে না। প্রায় প্রত্যেকটা রাতেই যামিনীর সাথে কিছু না কিছু ঘটছে। কখনো নুপুরের আওয়াজ, কখনো ফুলের সুগন্ধ, কখনো বা মেয়েলি কণ্ঠের উল্লাসে ফেটে পড়া হাসি। যামিনীর এই সমস্যার একটা না একটা সমাধান তো বের করতেই হবে। এভাবে আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। সমুদ্র মন মরা হয়ে বাড়িতে বসেছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। বিপ্লব ফোন করেছে।
সমুদ্র ফোনটা রিসিভ করতে অপর দিক থেকে বিপ্লব বলে, কিরে সালা, বিয়ে করে তো আমাদের ভুলেই গেলি, আর ফোনও করিস না, খোঁজ খবরও নেই। তো বল, কেমন আছিস তোরা? সব ঠিকঠাক তো? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কিচ্ছু ভালো নেই রে ভাই। কিছুদিন ধরে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাড়িতে কিরকম অদ্ভুত সব ঘটনা ঘটছে, কখনো নুপুরের আওয়াজ, কখনো ফুলের সুগন্ধ, কখনো বা মেয়েলি কণ্ঠের উল্লাসে ফেটে পড়া হাসি। কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। আমাকে কিছু উপায় বলে দে ভাই, আমাকে কিছু উপায় বলে দে। বিপ্লব বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে বিষয়টা নিয়ে ভাবতে থাকে। একটা উপায় তার মাথায় আসে। সমুদ্রের সমস্যার সমাধান একজন ব্যক্তিই করতে পারবেন। ভাই, তুই যা বলছিস তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আমি নিজে। তুই শুধু একটা উপায় বের কর ভাই, একটা উপায় বের কর। আমি যতদূর বুঝলাম তোদের সংসারে কোনো অতৃপ্ত কালো ছায়া পড়েছে। এই সমস্যার সমাধান কোনো সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব নয়। বহুল জ্ঞানের অধিকারী ব্যক্তি কেবলমাত্র তোকে সাহায্য করতে পারে। কে সেই ব্যক্তি? আমি যে কোনো মূল্যে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আমি চাই না আমার পরিবারের, আমি চাই না আমার জামিনীর কোনো ক্ষতি হোক। তাহলে এক কাজ কর, তুই জামিনীকে নিয়ে আজকেই বেরিয়ে পড়। আমি তোকে ঠিকানা দিয়ে দিচ্ছি, ঠিক দুপুর 12টা নাগাদ পৌঁছে যাবে। বিপ্লবের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সমুদ্র। মধুপুর তাদের গন্তব্যস্থান। যথারীতি বিপ্লবের বলা গন্তব্যে তারা হাজির হয়। একটা বাড়ি, বাড়ির সামনে বিপ্লব তাদের জন্য দাঁড়িয়েছিল। আয় ভাই, ভিতরে আয়। সমুদ্র আর যামিনী কোনো কথা না বলে বিপ্লবের পিছু পিছু বাড়ির ভিতরে যায়। ছোট্ট একটি একচালা বিশিষ্ট মাটির ঘর। তারা ভিতরে গিয়ে দেখল একজন ব্যক্তি পুজো করছেন। বিপ্লব তাদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলল। ভদ্রলোক পুজো শেষ করবেন। বিপ্লব ওনাকে উদ্দেশ্য করে বলল, মামা, এই যে আমার বন্ধু আর ওর স্ত্রী এসেছে তোমার সাথে দেখা করতে। ওদের খুব বিপদ। তুমি একমাত্র ব্যক্তি যে ওদের সমস্যা থেকে বেরোনোর একটা পথ খুঁজে বার করতে পারবে। সমুদ্রের এখন মনে পড়ে একদিন কথায় কথায় বিপ্লব তার মামার ব্যাপারে জানিয়েছিল। সমুদ্র ওনার কথাটা এক্কেবারে ভুলে গিয়েছিল। বিপ্লবের মামা বললেন, আমি সবটাই জানি, বিপ্লব আমাকে জানিয়েছে। তোমরা বসো ওখানে। সমুদ্র, যামিনী ও বিপ্লব তিনজন মেঝেতে থাকা আসনে বসে যায়। ঠিক তাদের সামনের আসনে আদিত্যনাথ এসে বসেন। তাদের সামনে একটা বড় মোমবাতি জ্বলছে। ঘরের জানালা দরজা সব ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আদিত্যনাথ চোখ বন্ধ করে একটা মন্ত্র বিড়বিড় করে পড়তে থাকে। মোমবাতির জ্বলন্ত শিখাটি আরো বড় আকার নিয়ে পুরো ঘরটি আলোকিত করে তুলেছে। আদিত্যনাথ মন্ত্র শেষ করে সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, বলো খোকা, তোমার কি সমস্যা হচ্ছে? সমুদ্র হাত জড়ো করে কাঁদো কাঁদো সুরে বলে, 15-20 হয়েছে আমার আর জামিনীর বিয়ে হয়েছে। সব কিছু তো ঠিকঠাক চলছিল, জানি না হঠাৎ করে কি হলো। আমাদের বাড়িতে এখন থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সারাদিন নিশ্চিন্ত, কিন্তু মাঝরাত হলেই ওই বিকট হাসির শব্দ, নুপুরের রিনরিনে আওয়াজ, আবার কখনো ফুলের সুগন্ধ। এইসব কেন হচ্ছে? আর আর কে বা এমন করছে? কিছু তো বুঝতে পারছি না বাবা। আমি কোনো গুণিন কিংবা তান্ত্রিক নই, তবে কিছুটা বলতে পারি দিব্য দৃষ্টির দ্বারা। একটা উপায় আছে বটে, তবে প্রাণের ভয়ও কিন্তু আছে। আপনি যা করবার করুন, তবে আমি কোনো মতেই চাই না আমার স্ত্রীর বা পরিবারের কোনো ক্ষতি হোক। বেশ। আদিত্যনাথ নিজের কাছে থাকা দুটি গীতা সমুদ্র ও যামিনীর হাতে তুলে দেন। ওনার কথা অনুসারে সে দুটি তারা কপালে ঠেকিয়ে নেয়। গীতার চেয়ে পবিত্র এই ভুবনে আর কোনো বস্তুই নেই। তোমরা দুজন
এই দুটি সব সময় তোমাদের কাছে রাখবে। মন প্রাণ দিয়ে ঈশ্বরকে স্মরণ করলে কোনো কুদৃষ্টি তোমাদের উপর পড়বে না। আদিত্যনাথ বেশ গম্ভীর মুখে চেয়েছিলেন তাদের দিকে। কিছু তো একটা খটকা এখনো থেকে গেছে তার মনে। আদিত্যনাথ সমুদ্রকে নিজের হাতের উপর হাত রাখতে বললেন। সমুদ্র নিজের ডান হাতটা ওনার হাতের উপরে রাখে। আদিত্যনাথ চোখ বন্ধ করে জিজ্ঞেস করেন, এখন আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করব সবটা আমাকে বলবে। কোনো কিছু আড়াল করলে তোমাদের বিপদ বাড়বে, বই কমবে না। আচ্ছা, এবার বলো, তুমি কবে থেকে অনুভব করছো এমন? তা প্রায় 1 সপ্তাহের বেশি হতে চলল। তোমার কি একদিনও একবারও এটা মনে হয়েছে যে কেউ তোমার সাথে আছে, কিছু বলতে চাইছে? না, এমন তো কিছু হয়নি। তুমি কি এমন কোনো স্থানে গিয়েছিলে যেখানে মৃতদেহ থাকে? না, আমি এই সপ্তাহ জুড়ে শুধু অফিস আর বাড়িই করেছি। তোমার জীবনের এমন কোনো অতীত আছে যেটা তুমি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি জানে না? না না গুরুদেব, আমার তো তেমন কোনো ভীতি নেই। আদিত্যনাথ চোখ খুলে চমকে ওঠেন। একটা কালো ছায়া ঠিক সমুদ্রের পেছনে দাঁড়িয়ে, জ্বলন্ত ভাটার মতো লাল দুটি চোখ। যামিনীর ডাকে ওনার সম্বিত ফেরে। কি হলো গুরুদেব? হ্যাঁ, আপনি কি কিছু ভাবছেন? সমুদ্র, বিপ্লব, তোমরা দুজন বাইরে যাও, আমার যামিনীর সাথে কিছু কথা আছে। আদিত্যনাথের কথা মতো তারা দুজন ঘর থেকে বেরিয়ে যায়। আদিত্যনাথ চাপা কণ্ঠে বলেন, সামনে কিন্তু ঘোর বিপদ। তুই একমাত্র যে নিজের স্বামীর প্রাণ বাঁচাতে পারবি। যামিনীর গলা শুকিয়ে আসে। আমি কিভাবে বাঁচাতে পারবো সমুদ্রকে? তোকে এখন যা বলবো তা শোনার জন্য তুই তৈরি তো? শোন তাহলে। তোর স্বামীর ওপর এক অতৃপ্ত আত্মা ভর করেছে। সে বেঁচে থাকতে নিজের কোনো একটা চাহিদা না মেটাতে পারায় মারা যাওয়ার পর এখন নিজের চাহিদা মেটাতে চায় তোর স্বামীকে দিয়ে। তোর স্বামীর সাথে সে শরীরী সম্বন্ধ স্থাপন করে ফেলেছে ইতিমধ্যেই। এখন তুই পারবি তাকে তোর স্বামীর জীবন থেকে দূর করতে। যামিনীর চোখ কপালে উঠে যায়। সে এতদিনে এটা তো বুঝতেই পারেনি বিন্দুমাত্র। যামিনী কান্না ভেজা চোখে বলে, আপনি শুধু বলুন কি করতে হবে, তাতে যদি আমার প্রাণও চলে যায় যাক। তোর স্বামীকে স্পর্শ করতেই আমার দিব্য দৃষ্টির দ্বারা আমি পুরো বিষয়ে অবগত হলাম। তুই এখন বাড়ি যা, তারপর তুই তোর গ্রামের বাড়ি ফিরে মূল সমস্যার গোড়া খুঁজে পাবি। আমার এত বছরের অভিজ্ঞতা বলছে ওই গ্রামেই রয়েছে সমস্যার সমাধান। আশীর্বাদ করি তুই জয়ী হবি। আমি তোর গ্রামে যাব, নিজের সাধ্যমতো যতটুকু পারি ততটুকু সাহায্য করব। সমুদ্র আর বিপ্লব গাড়িতে অপেক্ষা করছিল। যামিনীকে বাড়ি থেকে বেরোতে দেখে সমুদ্র তাকে বলে, কি বললেন উনি? তেমন কিছু নয়, তবে এই কদিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। এখন তাহলে কি করবি? এখন আমরা বরং কয়েকদিন গ্রামে গিয়ে থাকব। গুরুদেবের কথা অনুযায়ী ওই গ্রামেই সমস্যার সমাধান আছে। সমুদ্র বাড়িতে ফোন করে জানিয়ে দেয় সে কয়েকদিন গ্রামে থাকবে। বাড়িতে সে এইসব বিষয়ে জানায়নি। ওর মা বাবা বেকার চিন্তা করবেন। সমুদ্র শুধু জানায় মামার শরীরটা খারাপ, তাই দেখতে যাচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় সমুদ্র আর যামিনী বাড়ি পৌঁছয়। গ্রামে বৃষ্টির জন্য পথে ঘাটে জল জমেছে। তার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে আসা বেশ দুষ্কর হয়ে দাঁড়ায়। লক্ষ্মী তুলসী তলায় সবে প্রদীপ জ্বেলেছে। তাকিয়ে দেখে সমুদ্র আর যামিনী এসে হাজির। কি রে সমুদ্র, তোরা এই সময়? আয় আয়, ঘরে আয়। মাধব বারান্দায় বসে বিড়ি খাচ্ছিল।
ভাগ্নেকে দেখে সে ভীষণ খুশি। এই রে ভাগ্নে, তোরা আসবি, আগে যদি বলতিস তাহলে একটু ভালো মাছ আনিয়ে রাখতাম। মামা, সেসব পরে হবে। এখন যেটা বলবো সেটা মন দিয়ে শোনো। আমাদের বড্ড বিপদ। কেন রে, কিছু হয়েছে? খুলে বল তো দেখি। সমুদ্র এতদিন ঘটে যাওয়া সব ঘটনাগুলো তার মামাকে জানায়। সব শুনে মাধবের চোখ কপালে উঠে যায়। এই সাংঘাতিক, তুই কিছু করিসনি এখনো? আজ বিপ্লব আমাদের ওর মামার বাড়ি নিয়ে যায়। একমাত্র উনিই পারবেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। এখন বাড়ি থেকে মোটেও বেরোবি না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। যা, তোরা এখন হাত মুখ ধুয়ে বিশ্রাম নে, রাতে রান্না হলে খেতে ডাকবো। গ্রামের কাঁচা পাকা পথগুলিতে 1 হাঁটু জল জমেছে। বিপ্লব একটা বিশেষ কাজে পাশের গ্রামে গিয়েছিল। তাড়াতাড়ি কাজ মিটিয়ে নিল আর তার ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। গোটা গ্রাম এখন ঘুমে আচ্ছন্ন। রাস্তায় একটা কুকুর বিড়ালও নেই। পথের দুধারের ঝোপের ঝিঝি পোকাদের ডাক খালি কানে আসে। বিপ্লব আজ একটু বেশি নেশা করে ফেলেছে। মদের ঘুরে সে মাটিতে ঠিকমতো পা দিতে পারছে না। বাড়ি ফিরতে ফিরতে পথে সে একটা গান ধরে। তার যে আজ শেষ দিন, এই বিষয়ে সে তো আর পূর্বে থেকে অবগত নয়। তার পিছু যে নিয়েছে সে আজ তার প্রাণ না নিয়ে ফিরবে না। জলের উপর কেউ যেন বড় বড় পা ফেলে বিপ্লবের পিছনে আসছে, কিন্তু নেশায় চুর হয়ে থাকা বিপ্লব তা টের পায়নি। বিপ্লব কিছু একটা দেখতে পেয়ে চোখ দুটো রোগড়ে পুনরায় দেখার চেষ্টা করে। একটা মেয়ে, কিন্তু এত রাত্রে মেয়ে এখানে কি করছে? বিপ্লব টলমল পায়ে তার দিকে এগিয়ে যায়। নেশা জড়ানো কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলে, কে হলো সুন্দরী? এত রাতে একা কেন? কেউ যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, আমার সাথে চলো। বউটা বাপের বাড়ি গেছে, কাল ফিরবে। আজ রাত্রে আমরা না একসাথে কাটিয়ে দেবো। কি বলো? কি হলো, কিছু বলো? বিপ্লব তার উন্মুক্ত পিঠে হাত দিতেই হাতটা বিদ্যুৎ বেগে সরিয়ে নেয়। একই কোনো মানুষের শরীর কি কখনো এতটা শীতল হতে পারে? ওই নারী খিলখিল করে হেসে উঠল। উফ, কি বীভৎস সেই হাসি! বুকের রক্ত জল হবার জোগাড়। বিপ্লব ছিটকে পড়ে যায় জল কাদাতে। বিপ্লব ভীতু কণ্ঠে বলে, কে তুমি? কে? এখানে কি করছো? ওই নারী পিছনে ফিরতেই বিপ্লব ভয়ে চিৎকার করে ওঠে। মেয়েটির চোখ দুটি ভাটার ন্যায় জ্বলছে, ঠোঁট বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। অর্ধনগ্ন এক কঙ্কাল দাঁড়িয়ে বিপ্লবের সামনে। সেই নারী বিপ্লবের উপর চেপে বসে। এখনো আমাকে চিনতে পারলি না? গত জন্মের করা পাপের প্রায়শ্চিত্ত তোকে আজ নিজের জীবন দিয়ে মেটাতে হবে। আমি চন্দ্রমল্লিকা, জমিদার দিগ্জয়ের একমাত্র মেয়ে। তোর কিচ্ছু মনে পড়ছে না, তাই না? বিপ্লব অনেক কাকতি মিনতি করে, পায়ে পড়ে তার। পাপ যে কখনো কারোর বাপকেও ছাড়ে না, শাস্তি যে তাকে পেতেই হবে। বিপ্লবের বুকটা দুটো ধারালো নখ বিশিষ্ট হাত দিয়ে ছিঁড়ে দেয় ওই নারী মূর্তি। তারপর ভিতরে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা বের করে পরম তৃপ্তির সাথে চিবোতে থাকে। বিপ্লবের শরীর থেকে মুন্ডুটা একটা হ্যাচকা টানে উপড়ে নেয় সে। ধীরে ধীরে অর্ধেক শরীরটা খেয়ে রাস্তায় বাকিটা ফেলে দেয় নারী মূর্তি। বিপ্লব বহুবার নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই পৈশাচিক শক্তির সাথে না পেরে
সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে যায়। এই ঘটনার সাক্ষী শুধুমাত্র রাত্রি, এই বিভৎস একটি রাত্রি। আকাশ বাতাস জুড়ে এক পরম তৃপ্তির হাসি, যা কাঁপিয়ে দেয় যে কোনো সাহসী লোকের বুকের ভিতরও। ভোরের আলোয় নতুন এক শুরুর আশায় থাকা গ্রামবাসী যে এমন এক ঘটনার সাক্ষী হবে তা তারা কোনোদিনও ভাবেনি। আশেপাশের গ্রামগুলিতেও মানুষ এই নিয়ে ভয় পেতে শুরু করে। বিপ্লবের দেহটিকে কে এভাবে অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে রাস্তায়, তা কারোর মাথায় আসে না। বিপ্লব বরাবরই একজন ভালো মানুষ বলে পরিচিত ছিল 5 গ্রাম জুড়ে। তবে তাকে কে এভাবে মারল? প্রচণ্ড নৃশংসতার সাথে তার শরীরটা ছিঁড়ে টুকরো টুকরো করেছে কেউ। পুলিশ এসে অবশিষ্ট মৃতদেহটিকে পোস্টমর্টেমে পাঠিয়ে দেয়। গ্রামের 2জন চাষি বিপ্লবের দেহটিকে আবিষ্কার করে গ্রামের উত্তর দিকের মাঠের পাশে থাকা বড় বটগাছের নিচে। তাজা রক্তে চারিদিক ভেসে যাচ্ছিল। ওই চাষি 2জন গ্রামের বাকিদের খবর দেয়। কেউ কেউ মনে করছে এ কোনো পিশাচের কাজ, কেউ কেউ মনে করছে এ কোনো জঙ্গলি পশুর কাজ। তবে সে যেই হোক, আজ থেকে গ্রামের লোকজনকে খুব সাবধানে চলতে হবে। বিপদ তো আর বলে আসবে না। সমুদ্র বন্ধুর এই অবস্থায় পুরো ভেঙে পড়েছে। গতকালই বিপ্লব তাদের মাঝে ছিল, আর আজ সে নেই। কে করল এমন? সমুদ্র কিচ্ছু বুঝতে পারে না। বিপ্লবের মামা তার এই মৃত্যু সংবাদে গ্রামে এসেছেন। বিপ্লবের বাড়ির লোকজন ভেঙে পড়েছে যথারীতি। পাড়ার লোকজন গ্রামেরই একটি শ্মশানে বিপ্লবের দাহ করে। বিকেল গড়িয়ে সন্ধে হলে গ্রাম নিস্তব্ধতার চাদরে মুড়ে যায়। আদিত্যনাথ সমুদ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের বাড়িতে। বেশ কিছুক্ষণ তিনি সেখানে গল্পগুজব করে বাড়ি ফিরে যান। আর কোনো বিপদ হলে অবশ্যই খবর দিতে বলেন। সমুদ্র আর যামিনী নিশ্চিন্তে ঘুমিয়েছিল। ঘরের খোলা জানালা একটা ফুরফুরে বাতাস এসে ঘরটা শীতল করে তুলেছে। যামিনীর শরীরটা ঠান্ডায় কুঁকড়ে যায়। সমুদ্রকে সে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় দেখে বিছানায় সমুদ্র নেই। যামিনী বিছানা ছেড়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু বাড়িতে সে কোথাও নেই। যামিনী লক্ষ্য করে উঠোনের ভেজা মাটির উপর দিয়ে একটা পায়ের ছাপ চলে গিয়েছে পথের দিকে। যামিনী দ্রুত ঘর থেকে একটা টর্চ এনে সেই পায়ের চিহ্ন অনুসরণ করে এগিয়ে যায় গ্রামের শেষের দিকে থাকা পুরনো জমিদার বাড়ির দিকে। মনের মধ্যে প্রচণ্ড সাহস সঞ্চার করে সে এতটা পথ অতিক্রম করে এসেছে। তার মন বলছে আজ সে এক কঠোর বাস্তবের সাক্ষী হতে চলেছে। টর্চের আলো ফেলে সে বাড়ির ভিতরে থাকা আগাছা পেরিয়ে দোতলার দিকে উঠে যায়। একটা ফিসফিসে কণ্ঠ, না একটা নয় 2টো কণ্ঠ যামিনীর কানে আসছে। সে দেখে দোতলার শেষের ঘরের থেকে একটা হলুদ আলো বেরোচ্ছে। পা টিপে সে ওই ঘরের দরজার সামনে গিয়ে ভয়ে ভয়ে দরজায় চোখ রাখে। সে যা দেখে তা সে কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। যামিনী মনে মনে বলে, সমুদ্র অন্য মেয়ের সাথে কি করছে? তাহলে গুরুদেব যা বলেছিলেন তা কি সব সত্যি? যামিনী সেখান থেকে ছুটে বেরিয়ে আসে। এরপর প্রায় দিনই সমুদ্র মাঝরাতে বাড়ি ছেড়ে চলে আসতো। যামিনীর সবটা সহ্য করা ছাড়া উপায় ছিল না। সে তো সমুদ্রকেও মুখ ফুটে কিছু বলতে পারে না। বেশ কয়েকদিন এভাবে চলার পর যামিনী ঠিক করল আর নয়, এবার কিছু একটা করতেই হবে। একদিন সকালে যামিনী একাই চলে গেল আদিত্যনাথের বাড়ি।
তিনি কিছুদিন বাড়ি ছিলেন না। গতকালই বাড়ি ফিরেছেন। যামিনী তার বাড়ি গেলে তিনি বুঝতে পারেন এবার সঠিক সময় এসেছে। কিছু একটা এখনই না করলে ওই শক্তিকে থামানো যাবে না। যামিনী কান্নায় ভেঙে পড়ে। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরে থাক আর কিছু মুহূর্ত। সমুদ্র সমুদ্র দিন দিন কেমন হয়ে যাচ্ছে। ওর শরীরটা ভেঙে গিয়েছে। খাওয়া দাওয়া ঠিক মতো করে না গুরুদেব। সারাদিন কেমন যেন একটা ঘোরে থাকে। আপনি দয়া করে কিছু করুন, না হলে ওই পিশাচিনী ওর বড় কোনো ক্ষতি করে দেবে গুরুদেব। তুই এখন বাড়ি যা, আমি কাল সন্ধ্যায় যা করার করব। যামিনী সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসে। আদিত্যনাথ সারাদিন ঈশ্বরের চিন্তায় নিজেকে মনোনিবেশ করেন। তিনিই পারবেন একটা পথ বের করতে। আজও রাতে সমুদ্র চন্দ্রমল্লিকার কাছে গিয়েছিল। চন্দ্রমল্লিকা তার বুকে মাথা দিয়ে জিজ্ঞেস করে, কবে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমি তোমার সাথে সংসার করতে চাই। হবে চন্দ্র, খুব তাড়াতাড়ি তুমি আমার হবে। আদিত্যনাথ নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পরদিন সন্ধেতে পৌঁছে যায় সমুদ্রের মামার বাড়ি। মামা মামিকে সবটা আগে থেকেই বলা ছিল। আদিত্যনাথ সমুদ্রের ঘরে ঢুকে দেখে সে অকাতরে ঘুমিয়ে। আদিত্যনাথ যামিনীকে নির্দেশ দেন খাটের সাথে সমুদ্রের হাত পাগুলো যেন খুব ভালোভাবে বেঁধে ফেলে। যামিনী খুব ভালোভাবে সমুদ্রের হাত পা বেঁধে দেয়। তারপর আদিত্যনাথ খাটের চারিদিকে সিঁদুরের একটা বলয় এঁকে দেন। এবার শুরু করেন উচ্চ শব্দে মন্ত্রোচ্চারণ। ঘরের জানালা দরজা সব বন্ধ। ঘরের এক কোণে দাঁড়িয়ে মামা মামি আর যামিনী সবটা দেখছে মূর্তির মতো। আদিত্যনাথ হুঙ্কার দিয়ে বলেন, কে তুই? কে? কি তোর পরিচয়? কেনই বা সমুদ্রের শরীরে তুই বাসা বেঁধেছিস? বল বল বলছি। খিলখিলে হাসি, কি বিভৎস সেই হাসি! শুনলে বুকের রক্ত যেন জল হয়ে যায়। সমুদ্রের মধ্যে পরিবর্তন ঘটতে শুরু করে। এ কি, কোথায় সমুদ্র? সমুদ্র শরীর পরিবর্তিত হয়ে এক নারী অবয়ব সেই স্থানে শুয়ে। এবার সে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। কত যুগ আমরা আলাদা। ও সমুদ্র নয়, ও আমার বৈভব। তুমি বলো আমায়, কি হয়েছিল তোমার সাথে? কে করেছে তোমার এই অবস্থা? বলছি সব বলছি। ইতিহাসের এক ছেঁড়া পাতা খুলে যায় তাদের সামনে। সে প্রায় 100 বছর আগের ইতিহাস। এই গ্রাম তখন এত জনবহুল ছিল না। ওই যে গ্রামের শেষে যে বাড়ি আমার বাবা বানিয়েছিলেন আমার মায়ের জন্য। আমি ধীরে ধীরে বড় হতে থাকি এক অভিজাত্যের মাঝে। একদিন আমি পড়াশোনা শেষ করে বিদেশ থেকে বাড়ি ফিরে আসি। তারপর আমার দেখা হয় বৈভবের সাথে। গ্রামের প্রাথমিক হাসপাতালে সেই ছিল একমাত্র ডাক্তার। খুব ভালোবেসে ফেলেছিলাম দুজনকে, কিন্তু না, পরিণতির দিকে এগোলো না সেই সম্পর্ক। বাবার একজন খুব কাছের বন্ধু রাশেদ, বাবার সঙ্গে ছোট্ট থেকেই তার সম্পর্ক ছিল গভীর। আমার সাথেও সে দুদিনে বেশ মিশে গিয়েছিল। আমি তখন বুঝিনি যে ওর এই ভালো মানুষের আড়ালে একটা কটু লালসা লুকিয়ে আছে। যখনই ও আমার আশেপাশে থাকতো আমার দিকে তার দৃষ্টি ছিল কুটিল। আমি তা বুঝতে পেরে বাবাকে জানিয়ে দিয়েছিলাম, বাবা তা গুরুত্ব দেয়নি।
আরে মা, রাশেদ তোর বাবার মতো, তোর এরকম ভাবাটা ঠিক নয়। আমি ওকে চিনি সেই ছোট থেকে, ও খুব ভালো ছেলে। কিন্তু না, শয়তান কোনো দিন ভালো হতে পারে না। সেদিন বাড়িতে কেউ ছিল না। ছোট মাসির অসুস্থতার জন্য সকলে তাকে দেখতে গিয়েছিল। এই বাড়ি ফাঁকা থাকার সুযোগে শয়তানটা আমার ঘরে ঢুকে আসে। আমি বেরোতে বললে সে বলে, ফুলের বাগানে মৌমাছি ঢুকলে তো ফুলের মধু খাবে। তোমার যৌবন আমাকে আমাকে পুরো পাগল করে দিয়েছে। ঘুম উড়েছে আমার রাতের। আজ আজ কেউ নেই। আসো, আমার বুকে আসো। আসো সুন্দরী, আসো আমার বুকে আসো। আমি তার গালে একটা চড় মারলে সে বলে, হারামি মাগি, তোর ক্ষোভ না, রূপের ক্ষোভ দেমাগ। হ্যাঁ, আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। কেউ আসবে না, তোর প্রেমিকও না। এই বলে সে কুটিল হাসি হেসে আমার দিকে এগিয়ে আসে। আমি বহুবার বারণ করি, কিন্তু সে শোনে না। ওই শয়তানের হাতে শিকার হবার চেয়ে আমার হাতের কাছে থাকা ছুরি দিয়ে নিজের পেটে গেঁথে দিই। সে চুপ করে যায়। বিপ্লব, বিপ্লব কি করে মারা গেল? আজকের বিপ্লবী হলো গত জন্মের রাশেদ। গত জন্মের শাস্তি তার পাওনা ছিল, তাই নিজের জীবন দিয়ে সে প্রায়শ্চিত্ত করেছে। আদিত্যনাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, কিছু কিছু সময় একজনের লালসার বলি হতে হয় অপরজনকে। সবটাই নিয়তি। তুমি এখন কি চাও? মুক্তি, মুক্তি চাই। আমার বৈভবের সাথে সংসার তো এই জীবনে হলো না, পরজন্মে যদি হয় তো হবে। সে যামিনীর উদ্দেশ্যে বলে, তুমি ওকে দেখে রেখো, ভালোবেসো সারা জীবন, কথা দাও। যামিনী তার কথায় সম্মতি জানায়। কথা দিলাম। আদিত্যনাথ নিজের ঝুলি থেকে একটা বড় আকারের পিতলের ঘট বের করে। আসো মা, আসো, প্রবেশ করো এই ঘটে। চন্দ্রমল্লিকার অবয়ব ধীরে ধীরে সমুদ্রের দেহটি ছেড়ে ওই ঘটে প্রবেশ করে। সমুদ্রের দেহটি এলিয়ে পড়ে মাটিতে। তার বাঁধনগুলো আপনা থেকেই খুঁড়ে যায়। আদিত্যনাথ চন্দ্রমল্লিকার অবয়বকে ঘটে প্রবেশ করিয়ে ঘটের মুখটা বন্ধ করে দেন লাল কাপড়ে। কাল ভোরের আলো ফোটার আগেই তুই আর সমুদ্র মিলে নদীতে গিয়ে ঘটের মুখটা খুলে দিবি, মুক্তি দিবি ওকে, আর ঘটটাকে ভাসিয়ে দিবি জলে। জয় তারা, জয় শিব শম্ভু। তাহলে আজ আপনারা শুনলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন, লেখক শুভ্রদীপ হালদারের কলমে চন্দ্রমল্লিকা। সমুদ্র বা বৈভবের চরিত্রে শুভম, চন্দ্রমল্লিকা রূপা, দিগ্জয়ের চরিত্রে সাগর, অমলের চরিত্রে দেবায়ন, যামিনীর চরিত্রে রুভিনা, মধু ও মাধবের চরিত্রে অভিক, বিপ্লব ও আদিত্যনাথের চরিত্রে অরিত্র, রাশেদের চরিত্রে আমি দিব্যেন্দু, হরেন ও পাঁচু ঠাকুরের চরিত্রে বাপি মণ্ডল, লক্ষ্মীর চরিত্রে দুর্বা। আজকের গল্প পাঠে, সাউন্ড ডিজাইনে, প্রচ্ছদ অলঙ্করণে ও সমগ্র পরিচালনায় আমি দিব্যেন্দু গোস্বামী। যাই হোক, আজকের মতো তাহলে এখানেই টাটা। ফিরছি খুব শীঘ্রই আরও একটি নতুন ভয় পাওয়ানো গল্প নিয়ে। কি থাকবেন তো পরবর্তী গল্পে আমাদের সাথে ভয় খেতে? তাহলে কিন্তু চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুরক্ষিত থাকবেন। আর হ্যাঁ, আপনারা কোন জনারের গল্প শুনতে ভালোবাসেন আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মত অনুযায়ী আমরা কিন্তু গল্প আনবই। ঠিক আছে, সঙ্গে থাকুন। টাটা।